নয়, এই তো মৃত্যুদণ্ড। সেটা যখন হলো না, বিচারক তাহলে কনভিন্সড হলেন না? এটা সহজ। বিচারককে তার মানে সিবিআই কনভিন্স করতে পারলো না তথ্য প্রমাণাদি দিয়ে। এই সমালোচনা কিন্তু আজকে জনসমাজে আরো বাড়বে, এবং পুলিশ এবং সিবিআই দুটো ফোর্সকেই কিন্তু, দুটো বাহিনীকেই এতদিন ধরে মানুষ সমালোচনা করছেন। আমি বলছি যারা আনবায়াসড মানুষ, যাদের কোনো রাজনীতির কালার নেই, এমন মানুষের সংখ্যাই বেশি। এখন সিবিআই এর ওপর কিন্তু চাপ আরো বাড়লো যে আপনারা এমন একটা তদন্ত করলেন যে প্রথমত একজন দ্বিতীয় জনের নাম বের করতে পারলেন না, অথচ তার ওপর আবার এমন তদন্ত করলেন এবং এমন জিনিসপত্র আদালতে পেশ করলেন, এমন তথ্য প্রমাণাদি দিলেন যে বিচারককে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এটা কনভিন্সই করাতে পারলেন। সুতরাং সিবিআই কিন্তু এখন চাপে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। আপনাকে স্বাগত জানাই। আপনার সঙ্গে আমি চয়নিকা রয়েছি। আপনি জানেন রায় ঘোষণা হয়ে গেছে, যাবজ্জীবন কারাদণ্ড। আপনার প্রথমে প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, এখানে বিজেপি নেতা বা অভিনেতার বাইরে গিয়ে পশ্চিমবঙ্গের একজন মানুষ হিসেবে বলি, যারা এই আন্দোলনের মধ্যে ছিলেন, যারা প্রত্যেকটা ঘটনা প্রত্যক্ষ করেছেন, তারা কেউই এই রায়তে খুশি তো নয় এবং অসন্তুষ্ট। মানে প্রথম কথা হচ্ছে যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে সিবিআইকে বোঝাতে হবে কেন, আর প্রমাণ দিয়ে বা কাউকে প্রমাণ দিয়ে বোঝাবার কি আছে? সম্মানীয় বিচারক যিনি রয়েছেন, যিনি রায়দান করেছেন, তার রায় শিরোধার্য, কিন্তু তিনি কি এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস নিজে কি বিভিন্ন তথ্য প্রমাণ থেকে তিনি জানেন না বা জানতেন না? জানি না তাকে যাবজ্জীবনে দণ্ডিত করা হলো কেন। এরকম নৃশংস হত্যাকাণ্ডের তথ্য প্রমাণের ভিত্তিতে আজকে শুধু সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার যে রায়, সেই রায়টা দেওয়া হলো। কেন ফাঁসি নয় কেন? আমার বেশ কিছু বন্ধু ফোন করে বলছিলেন, আচ্ছা ফাঁসির রায় যদি হয়ে যেত তাহলে কি সঞ্জয় আমি একা মারা যাব কেন, তাহলে বাকিদের নাম বলে দিই, সেটা বলে দিত? তো এই প্রশ্নগুলো জনমানসে উঠছে। আমি জানি না, আমার বিচার ব্যবস্থার উপরে ভরসা আছে। তবে এইটা একটাই কথা বলি যে যারা যারা জড়িয়ে ছিল, তথ্য প্রমাণ যেভাবে নষ্ট হয়েছে, সিবিআই ঠিক কতটা চুপ করে রয়েছে এবং কেন করে রয়েছে, আমার নিজের মনে হয়েছে। রুদ্রনীল, আপনার কাছে আমি এই জায়গা থেকে একটা বিষয় জানতে চাইবো। আপনি একটা জোরালো দাবি তুলছেন যে তথ্য প্রমাণ লোপাট, এবং এই দাবি আপনি নয়, বিভিন্ন মহল থেকে তোলা হয়েছে, জুনিয়র ডাক্তারদের তরফ থেকে তোলা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের প্রসঙ্গ। 5 মাস কেটে গিয়েছে, অলরেডি বিভিন্ন তথ্য সাবমিট করে দেওয়া হয়ে গেছে। আপনার কি মনে হয় এরপর হাতে সিবিআই এর সত্যি আর কিছু রয়েছে যেটা পরবর্তীকালে পেশ করলে এই কেসের ভবিষ্যৎ বদলে যেতে পারে? দেখুন, আমি তো মানে ভবিষ্যৎ দ্রষ্টা নই, তবে আমি এইটুকু বলতে পারবো যে সিবিআই আমার মনে হয়েছে যে কোন একটা স্ট্র্যাটেজি মেনটেন করে চলছে। কারণ তাদের স্ট্র্যাটেজি মেনটেন এই কারণে করতে হয়েছে, এই হত্যাকাণ্ড রাজ্য প্রশাসনের প্রচুর গুরুত্বপূর্ণ ব্যক্তির সহযোগিতায় যে ঘটেছে তা আবাল বৃদ্ধ বনিতা কিন্তু জানে। যেখানে ক্রাইম বা ক্রিমিনালদের পক্ষে রাজ্য প্রশাসন জড়িয়ে থাকে, সেখানে কিন্তু আর একটা তদন্তকারী সংস্থাকে খুব অত্যন্ত পদক্ষেপ নিতে হয়। তারা যদি আগে থেকে তাস খেলে ফেলে তো তাহলে সেই তাস নিয়ে কিন্তু আর বেশি দূর যাওয়া যাবে না। কারণ ক্রিমিনালদের পক্ষে রাজ্য প্রশাসনের লোক রয়েছে এবং তারাও যে আইন কানুনকে ঘোরাতে জানে, পেঁচে ফেলতে জানে, এটাও নিশ্চয়ই সিবিআই জানে। আমার মনে হয় রায় তো এখানে শেষ নয়, হাইকোর্টের দিকে আমাদের অপেক্ষা রয়েছে। আমার মনে হয় সিবিআই যে ধরনের এভিডেন্স কালেক্ট করেছে, 50 জনের যে তথ্য প্রমাণ, সেটা নিয়ে বিচারক যা রায় দিলেন মাথা পেতে নিয়েছি আমরা, এটাই নিয়ম। কিন্তু আপনি সঙ্গে থাকুন, আপনার কাছে আবার পরবর্তীতে ফিরবো। শুভজিৎ, দেখো, একটু আগে আমরা এখানে শুনছিলাম, এখানে তিলোত্তমার আইনজীবী যারা আছেন তারা বেরোতে বলছিলেন যে একটা ফল্ট ছিল সিবিআই তদন্তে, এমনটাই তারা মনে করছেন। তিলোত্তমার মা বাবা তারাও কিন্তু একই সন্দেহ প্রকাশ করে গেছেন। তারা যে সন্দেহগুলো প্রকাশ করেছিলেন, প্রথমত তিলোত্তমার মা বাবা গত শনিবার আমাদের ওখানে গেছিলেন, তারা বলছিলেন যে সিএফএসএল রিপোর্ট, সেখানে স্পষ্ট উল্লেখ আছে কোনো রকমভাবে অকুস্থলে ধস্তাধস্তি চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে সিবিআই কেন ক্লিয়ার করলো না কোনটা অকুস্থল কোনটা অকুস্থল নয়?
তারা যে প্রশ্ন তুলেছেন, ডিএনএ রিপোর্ট অ্যানালিসিস করে দেখা গেছে, তারা যেটা দাবি করেছিলেন তিলোত্তমার বাবা মা, যে ডিএনএ রিপোর্ট অ্যানালিসিস করে দেখা গেছে একাধিক ব্যক্তির উপস্থিতি, এই কথা কেন জানানো হলো না, এই প্রশ্নগুলো উঠতে শুরু করে দিয়েছে। পাশাপাশি প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টে যখন আমরা দেখেছিলাম একের পর এক স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হচ্ছে সিবিআইয়ের তরফ থেকে, তখন একটি রিপোর্ট দেখে সম্ভবত শুনানির দ্বিতীয় দিন সুপ্রিম কোর্টে বিচারপতি বলেছিলেন যে তিনি তার 30 বছরের কর্মজীবনে এইরকম দেখেননি এইরকম 30 বছরের কর্মজীবনে। তাহলে এই ধরনের কি জিনিস দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে, তাহলে কি সেটা এই লোয়ার কোর্টে ট্রায়াল করে প্রডিউস করা হয়নি সেই ধরনের কিছু? এই প্রশ্ন কিন্তু এক একটা মহলের থেকে ইতিমধ্যে উত্তর শুরু করে দিয়েছে। এখানে যারা আছেন বামপন্থী আইনজীবীরা, একটু আগেই দেখছিলাম 2:30 নাগাদ তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তারা বললেন যে বিচারক কি করবেন, তাদের কাছে যে তথ্য প্রমাণ প্রডিউস করা হচ্ছে তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তো রায়টা দেওয়া হয়, বিচারক সেটাই করবেন। 2:30 নাগাদ বলছিলেন বামপন্থী আইনজীবী যারা আছেন। অর্থাৎ অনেকগুলো প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উত্তর শুরু করে দিয়েছে। এবং রাজা যে কথা বলছিল সেই প্রশ্নই কিন্তু আমজনতার মনেও, এখানে কোথাও গিয়ে সিবিআই এর ইনভেস্টিগেশন নিয়ে প্রশ্ন তুলছে আমজনতার একটা বড় অংশ। তিলোত্তমা ধর্ষণ খুনে সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা শোনালেন শিয়ালদা কোর্টের বিচারক। বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, তাই ফাঁসি নয়। পর্যবেক্ষণ বিচারকের সঞ্জয়ের 50,000 টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো 5 বছরের জেলের নির্দেশ দেওয়া হয়েছে। এবং আজ গোটা দেশের নজর ছিল, গোটা দেশ কেন বলা ভালো, গোটা বিশ্বের নজর ছিল যে সঞ্জয় রায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়ে গেছে, তাকে নিয়ে কি রায় দেয় আদালত। এবং তারপর দেখা গেল যে ঠিক 2:45 210 নম্বর কোর্ট রুমে ঢুকলেন বিচারক এবং সেখানে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। দেবলীনা দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে, অভিনেত্রী দেবলীনা দত্ত রয়েছেন। দেবলীনা দেবী, আপনার থেকে জানতে চাইবো আজ যে রায় ঘোষণা করা হয়েছে তাকে আপনি কিভাবে দেখছেন? আমি কোনোভাবেই দেখছি না, মানে আজকে যে রায় ঘোষণা করা হয়েছে এরকম একটা কিছু যে হবে, মানে নয় যাবজ্জীবন নয় ফাঁসি, কিছু একটা চরম শাস্তি যে হবে সেটা তো ঘটনা 48 ঘন্টার মধ্যেই আমরা জানতাম। তখন সঞ্জয় রায়কে ধরা হয়েছিল। তো এটা এমন কি যে বড় ঘটনা আমি কিছুতেই বুঝতে পারছি না। মানে সঞ্জয় রায় তো অ্যারেস্ট হয়ে গিয়েছিল 48 ঘন্টার মধ্যে, আজকে 5 মাস পরে তার শাস্তি ঘোষণা করা হলো। তো একটা তো শাস্তি সে পেতই যে চরম অপরাধ সে করেছে। তাহলে সঞ্জয় রায় যারা এই অপরাধটা করেছে তাদের মধ্যে একজন, তার যাবজ্জীবন হলো, আর বাকিরা বাড়িতে বসে পা দোলাচ্ছে, তারা তো ধরাও পড়েনি। তো আমার মাথা ব্যথা বাকিদের নিয়ে, কেননা যতজন ফরেনসিক এক্সপার্ট আছেন তারা প্রত্যেকে বলেছেন যে একজনের পক্ষে এই কাজ করা সম্ভব না। আমি বলছি না, আমি তো কিছুই বুঝি না, তারা বলেছেন। তো তাহলে বাকিরা কোথায়? সঞ্জয় রায় তো শাস্তি একটা না একটা কিছু হতোই, তো হলো, ঠিক আছে, কিন্তু বাকি খুনিরা কোথায়? তারা আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে না তো? আমি খুবই ইনসিকিউর ফিল করছি, খুবই। দেবলীনা, আর আপনার কাছে একটা প্রশ্ন, আমি নিউজরুম থেকে রাজা বলছি, আপনাকে আরো একবার স্বাগত জানাই। দেখুন, আজকে সিবিআই এর আইনজীবী যখন সওয়াল করছিলেন শেষের দিকে, সিবিআই এর আইনজীবী বলছিলেন যে বড় ইনস্টিটিউশনগুলোতে, এডুকেশনাল ইনস্টিটিউশনে যারা ছেলে মেয়েদের পড়তে পাঠান সেই সমস্ত বাবা মাও তারাও অত্যন্ত এই ভয়ের মধ্যে আছেন, আশঙ্কার মধ্যে আছেন। তাদেরকে নিশ্চিন্ত করবার জন্য সুরক্ষার দিক থেকে এইটা মৃত্যুদণ্ড হওয়া উচিত, এই যুক্তিটা আজকে সিবিআই বলছিল। শেষ পর্যন্ত সেটা কি থাকলো না থাকলো না? আমার বিশ্বাস যদি সঞ্জয়ের মৃত্যুদণ্ড হতো তাহলেও কোনো বাবা মাই নিশ্চিন্ত হতেন না। যেসব বাবা মারা, প্রচুর বাবা মা আছেন যারা আমারই সামনে বলেছেন যে ডাক্তারি পড়াবো ভেবেছিলাম ছেলেকে, কিন্তু ডাক্তারি পড়াবো না, সিদ্ধান্ত বদলে ফেলেছেন তারা এই ঘটনার পর। তো এইটা যদি মৃত্যুদণ্ড হতো তাহলেও কেউ নিশ্চিন্ত হতো না, কারণ এতটা মূর্খ কাউকে ভাবার কারণ নেই যে সবাই জানেন যে নাকি সঞ্জয় রায় একমাত্র দোষী এবং তার শাস্তি। যদি তাই হতো তাহলে সিবিআই এর কাছে কেসটা গেল কেন? এই তো ধরাই পড়ে গেছিল 48 ঘন্টার মধ্যে। তার চেয়েও বড় কথা, সিবিআই এর রিপোর্ট বলছে প্রমাণ লোপাট হয়েছে। এটা আমি বলছি না, সিবিআই বলেছে যে প্রমাণ লোপাট হয়েছে। তো সঞ্জয় রায় একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ার, তার করা খুনকে চাপা দেওয়ার জন্য প্রমাণ লোপাট হতে হলো? বাবা, সঞ্জয় রায় যে এত ইম্পর্টেন্ট একজন ব্যক্তি আমি তো বুঝতেই পারিনি আর কি। অনেক ধন্যবাদ দেবলীনা দেবী। কথা বলছিলাম দেবলীনা দত্তের সঙ্গে এবং তিনি যথেষ্টই হতাশ এবং তিনি বলছেন যে ভাবা যায় না যে বিষয়টি সামনে এলো এবং যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। জয়নিকা আসবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক আন্দোলনের নেতা, বিশিষ্ট চিকিৎসক
ডক্টর সুবর্ণ গোস্বামী, ডক্টর গোস্বামী শুভজিৎ রয়েছি। ডক্টর গোস্বামী, আগে আপনার চট করে প্রাথমিক রিয়াকশনটা নিয়ে নেই, তারপর বাকি প্রশ্ন। দেখুন, ফাঁসির বদলে এই যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এতে আমি একটা পজিটিভ ইতিবাচক দিক দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে এমনিতেই সভ্য দেশে ফাঁসি আজকাল হয় না, সেটা একটা বিষয়। আর দ্বিতীয় যেটা বিষয়, যে এই যে বর্তমান দুই সরকার, কেন্দ্রে এবং রাজ্যে যে দুই সরকার, তাদের বোঝাপড়ার জন্যই তো ধামাচাপা পড়ছে। এখনো সব বাকি অপরাধীরা ধরা পড়লো না, কিন্তু চিরকাল নিশ্চয়ই সরকার থাকবে না। গণতন্ত্রের সরকার পরিবর্তন হয়, যদি কখনো সেটিংয়ের সরকার দুটি চলে গিয়ে অন্য সরকার আসে এবং তারা যদি চায়, তাহলে কিন্তু সত্য, প্রকৃত সত্য উদ্ধার করতে পারবে এবং সঞ্জয় রায়কে জেলে গিয়ে জেরা করতে পারবে। তখন হয়তো বাকি অপরাধীদের চেনা গেলেও যেতে পারে, সেই সম্ভাবনাটা থাকলো, যেটা ফাঁসি। ডক্টর গোস্বামী, আপনাকে একটু থামাচ্ছি, সরি, আপনি আমাদের সঙ্গে থাকুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হৃদয়কে সান্ত্বনা দিতে পারছেন না এই নির্দেশ শোনার পর। শুনুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, এই ধরনের নরপিশাচের চরমতম সাজা হওয়া উচিত। এটা রায় শোনার পর ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম, আমাদের থেকে মামলা জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার মানে সিএম কোথাও এই বাক্যবন্ধটির মাধ্যমে এটা বলতে চাইছেন, মামলা যদি পুলিশের হাতে থাকতো তাহলে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বলে প্রমাণ করতে পারতো পুলিশ। সম্ভবত তার একটা ইন্টারপ্রিটেশন এটা হলেও হতে পারে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আবার বলি আপনাদের, এই ধরনের নরপিশাচের চরমতম শাস্তি হওয়া উচিত। ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম, আমাদের থেকে মামলা জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। হ্যাঁ সুবর্ণবাবু, আপনাকে থামিয়েছিলাম, সরি, বলুন প্লিজ। হ্যাঁ, এই কথাই আমরা বলছিলাম। দেখুন, মামলা কেউ রাজ্য সরকারের থেকে কেড়ে নেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই বলছিলেন আর 4 দিন পরে সিবিআইকে দেবো, 5 দিন পরে সিবিআইকে দেবো। কোর্ট সেটা 4 দিন 5 দিন সময় দেয়নি, সেদিন হচ্ছে যে 1 দিনের মধ্যে দিয়েছিলেন, এইটুকুই। আর দ্বিতীয় যে বিষয়টা, যেটা হচ্ছে যে হ্যাঁ, সঞ্জয় রায় ফাঁসি দিলে অনেকেরই সুবিধা হতো। সেটা হচ্ছে যারা এখনো ধরা পড়লো না, যে অপরাধীরা এখনো অবধি পর্দার আড়ালে রয়ে গেছে, যাদেরকে সিবিআই এবং কলকাতা পুলিশের যোগসাজশে, রাজ্য এবং কেন্দ্রের যোগসাজশে যাদের এখনো অবধি আড়ালে রাখা গেছে, তারা ভবিষ্যতে আর কোনোদিনই তাহলে তাদের পরিচয় জানা যাবে না যদি সঞ্জয়কে ফাঁসি দিয়ে নিকেশ করা যায়। ফলে হচ্ছে যে আমি মনে করি যে সঞ্জয় রায় যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এটা একদিক দিয়ে সঠিক হয়েছে। ভবিষ্যতে কোনো সরকার, রাজ্য এবং কেন্দ্রে তারা যদি চান যে হচ্ছে প্রকৃত তদন্ত বেরিয়ে আসুক, প্রকৃত নামগুলো, প্রকৃত অপরাধীদের পরিচয় বেরিয়ে আসুক, তাহলে অন্তত